অর্থনৈতিক চ্যালেঞ্জ যেটা নতুন সরকার যেটা সম্মুখীন হতে চলেছে এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে আমাদের অতিথি যুক্ত রয়েছেন ডক্টর এম আবু ইউসুফ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টারবিজ টুডেতে। নতুন সরকার নানামুখী চ্যালেঞ্জ কিন্তু সামনে তাদের জন্য অপেক্ষা করছে। শুরুতে আমরা আসতে চাই যেই লোন যেটা রয়েছে বা বাংলাদেশের ঘাড়ে যেই ঋণের বোঝাটা রয়েছে সেই বোঝাটা কে সামলে আবার মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনার একটা চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। এটা কিভাবে দেখছি নতুন সরকার এটা কিভাবে ফেস করতে পারে? প্রথমত হচ্ছে নতুন সরকার যেহেতু যাত্রা শুরু করেছে, প্রত্যাশা কিন্তু মানুষের অনেক বেশি পরিমাণে প্রত্যাশা। আবার সরকারও অনেক দিন পরে ওনারা ক্ষমতায় এসছেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু আজকে এই পর্যায়ে এসছে। একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পরিবেশে নতুনভাবে কিন্তু বাংলাদেশের একটা যাত্রা শুরু হয়েছে। 91 সালেও কিন্তু সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাট সেটা হয়তো আমরা ধরে রাখতে পারিনি। আশা করছি এই যে নতুনভাবে যে বাংলাদেশ পথ চলা শুরু করেছে এটার ধারাবাহিকতা এবং এটা কন্টিনিউ থাকবে। যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর মধ্যে যেহেতু বাংলাদেশে রমজান শুরু হবে, সরকারের পথ চলা আবার রমজান দিয়েই শুরু হচ্ছে, আগামীকাল থেকে রমজান শুরু হবে। তো রমজানে যাতে একটা স্বস্তির জায়গাটা, আসলে মানুষের প্রত্যাশা যদিও অনেক থাকে তারপরেও মানুষ অল্পতেই কিন্তু সন্তুষ্ট হয়। তো সেই অল্প সন্তুষ্ট মানে হচ্ছে যে অন্তত শুরুটা যাতে এই রমজানে যাতে দ্রব্যমূল্যের যে একটা দাম সেটা যাতে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে। তো সেই জায়গাটা আমি মনে করি যে সরকার যে মাত্র দায়িত্ব নিয়েছে তারপরেও মানুষও আসলে সহযোগিতা করার জন্য সরকারকে আমি মনে করি দুই জায়গাতেই এবং ডিমান্ড এবং সাপ্লাই সাইডে ওনারা সাপ্লাই সাইডের জায়গাটা বিশেষ করে দ্রব্যের বিভিন্ন পণ্যের যে সাপ্লাই চেইন আছে, অর্থাৎ একদম উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত আমরা এতদিন যেটা দেখেছি যে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা একটা বড় বেনিফিট সেখানের থেকে নিয়ে যেতেন। এই জায়গাটা আমি মনে করি এই যে নতুন সরকার যদি সেটা ব্রেক করতে পারে, এটি শুধুমাত্র কোনো একটি মন্ত্রণালয়ের বিষয় না, এগুলো আমাদের মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, এই তিনটা জায়গা মানে সমানভাবে কাজ করতে হবে। তো সেই জায়গাটা যদি করতে পারে, বিশেষ করে কিছু এসেনশিয়াল প্রোডাক্ট যেগুলো আছে, তা আমরা জানি রমজানকে মাথায় রেখে বিদেশ থেকে কিছু পণ্য আনতে হয়, সেখানে ইম্পোর্ট ডিউটির ক্ষেত্রে অনেক ধরনের ছাড় দেওয়া হয় যাতে জনগণ সেই বেনিফিটটা পায়। কিন্তু অনেক সময় আমরা দেখি যে সরকার ইম্পোর্ট ডিউটি ছাড় দেওয়ার পরেও রেভিনিউ হয়তো কমে, কিন্তু জনগণও আবার স্বস্তির জায়গাটা পায় না। তো এই দুটো সমন্বয় যাতে হয়, অর্থাৎ তার রিফ্লেকশনটা যাতে হয়, সেই জায়গাটা তো অন্তত ইনফ্লেশনের, কারণ আমরা যদি একটু দেখি আমাদের ইনফ্লেশন আমাদের এই পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি, আমরা 8% উপরে এখনও আছে, যেখানে আমাদের আপনি যদি ভারতের কথা বলেন সেখানে 2 থেকে 3% মধ্যে, বা অন্যান্য দেশগুলোতেও একমাত্র পাকিস্তান 5% মধ্যে, আর বাকি অন্যান্য দেশগুলো কিন্তু 2-3% বা এর মধ্যেই কিন্তু আছে। তো সেই জায়গাটা আমরা মনে করি যে সরকার হয়তো এটাকে গভীর একটা মনোযোগ দিবেন, বাজার ব্যবস্থাপনাটা বিশেষ করে, যাতে ওই যে কিছু ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী আছে, তারা যাতে এই কিছু সুযোগ নিয়ে যাতে দ্রব্যমূল্যকে বেশি পরিমাণে মানে তারা যে সবসময় যে প্রভাবিত করে সেই সুযোগটা যাতে না পায়, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমরা জানি যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনটা যদি স্টেবল না হয় তাহলে কিন্তু অনেক কিছুই এর উপর নির্ভর করে। রাজনৈতিক স্থিতিশীলতার পথে কিন্তু আমরা আসছি, একটা মোমেন্টাম কিন্তু আমাদের অলরেডি আছে। তো সেটার পাশাপাশি যদি অর্থনৈতিক স্থিতিশীলতাটা আমরা ধরে রাখতে পারি, অলরেডি আজকে সকালেই দেখলাম রিজার্ভ আমাদের $34 বিলিয়ন ক্রস করেছে, এটা আমাদের জন্য একটা স্বস্তির জায়গা। এখন এর পাশাপাশি যদি আমরা ইনভেস্টমেন্টের জায়গাটা, সেটা ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এবং বাইরের যে ইনভেস্টমেন্ট, তো বাংলাদেশের এই গণতান্ত্রিক যে যাত্রা আমাদের, এটি বহির্বিশ্বে কিন্তু একটা বার্তা কিন্তু আমাদেরকে দিবে, যে এই বার্তা যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, ইকোনমিক স্টেবিলিটি যদি আসে, প্লাস হচ্ছে ব্যবসার ইনভেস্টরদের জন্য যেটা ট্রাস্টের জায়গাটা, কনফিডেন্সের জায়গাটা, সেটা দেশের ভিতরের ইনভেস্টর হোক, বাইরের যে ফরেন ডিরেক্ট ইনভেস্টর হোক,
তাদের যে কনফিডেন্সের জায়গাটা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের এই জায়গাটা কিন্তু আমাদের একটা বড় ধরনের ঘাটতি আছে। তো সেখানে আমাদের কর্মসংস্থানের সুযোগের একটা বড় উইন্ডোজও কিন্তু এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আর ডোমেস্টিক যারা ইনভেস্টার আছে তারাও এতদিন আসলে অবজার্ভ করছিল যে ইলেকশনটা কীরকম হয়। যেহেতু আমরা একটা ক্রেডিবল ইলেকশন করতে পেরেছি, আমাদের গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, সুতরাং যারা ব্যবসায়ী আছে, যারা এতদিন বসেছিল অপেক্ষা করছে, আমি বলবো যারা ভালো ব্যবসায়ী, যারা সৎ ব্যবসায়ী, তাদেরকে যাতে এমন পলিসি সাপোর্ট গভর্নমেন্টের কাছ থেকে দেয়া হয়, তাহলে তারা যাতে অন্তত ব্যবসায়ের যে বিনিয়োগের যে পরিবেশটা আছে সেই পরিবেশটা তারা যাতে থাকতে পারে, যেমন কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, করাপশন যাতে না হয়, এক ছাতার নিচে তারা যাতে অনেকগুলো সার্ভিস যাতে পেতে পারে। এগুলো কিন্তু কিছু হোমওয়ার্ক কিন্তু অলরেডি এই সরকারের জন্য ডকুমেন্টেশন কিন্তু অনেকগুলো ইন্টারিম গভর্নমেন্টের আমলে করা আছে, সেটা টাস্কফোর্স রিপোর্ট, হোয়াইট পেপার বা অনেকগুলো কমিশন রিপোর্ট কিন্তু করা আছে। স্যার, অর্থনৈতিক যে পরিস্থিতি এখন এবং নির্বাচিত সরকার এসেছে এবং অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের একটা কথা বলেছিলেন, যেটা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিয়েছিলেন। সেই পে স্কেলকে বাস্তবায়ন করা এবং যেটা হচ্ছে বিএনপির ইশতেহারে এসেছিল যে ফ্যামিলি কার্ড করা হবে এবং প্রত্যেকটি পরিবারকে, যারা মধ্যম আয়ের বা নিম্ন আয়ের পরিবার, তাদেরকে মাসে 2,500 টাকা বা সেই সমান পরিমাণের পণ্য দেওয়া হবে। তো এই পে স্কেল বাস্তবায়ন এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ঠিক কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এই নতুন সরকার? প্রথমত হচ্ছে আমাদের একটা ভালো ফিসক্যাল স্পেসটা দরকার। আমরা দেখেছি যে আমাদের এখনও কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও 7% মতো। এটাকে নির্বাচনী ইশতেহারেও বলা আছে যে এটি যাতে ডাবল করা যায়। তো সেটা তো আর অটোমেটিক হবে না। কিছু অটোমেশনের উদ্যোগ বা কিছু রিফর্মের উদ্যোগ কিন্তু এনবিআরেরও একটা কমিটি ছিল, আমি যেটা বলেছি টাস্কফোর্স রিপোর্ট প্লাস হোয়াইট পেপার কমিটিতে, সেগুলো কিন্তু বলা আছে। এখন তার ইমপ্লিমেন্টেশনটা যদি করা যায়, আমাদের যে ভ্যাট বলেন অথবা ডিরেক্ট ট্যাক্স বলেন, এখনও অনেক অল্প সংখ্যক লোক কিন্তু আমাদের ট্যাক্স নেটের মধ্যে আছে। এখন ট্যাক্স নেটটা যদি বাড়ানো যায়, অটোমেশন যদি করানো যায়, পাশাপাশি জনগণ দেখতে চায় আমি যে ট্যাক্সটা দিচ্ছি আমার ট্যাক্সের সৎ ব্যবহারটা হচ্ছে কিনা, সেটি যদি এখন যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, ওনারা যদি এটি দেখাতে পারে যে না, ট্যাক্স পেয়ারদের মানিটা ট্যাক্স পেয়ারদের জন্যই ব্যবহৃত হচ্ছে, জনগণের কল্যাণের জন্যই ব্যবহৃত হচ্ছে, তাহলে কিন্তু এই যে অটোমেশন বা বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো অলরেডি হোমওয়ার্ক করা আছে, সেটা যদি ইমপ্লিমেন্টেশন প্লাস গভর্নমেন্টও, নতুন গভর্নমেন্ট এসছে, ওনারাও নিজেরা কিছু এভিডেন্স বেসড অ্যানালিসিস করতে পারে, তাহলে প্রথম হচ্ছে ফিসক্যাল স্পেসটা বাড়াতে হবে। 2 নম্বর হচ্ছে সেটা যদি আমরা করতে পারি, তাহলে এডুকেশন, হেলথ এবং সোশ্যাল প্রোটেকশন, আপনি যেটা ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, সেটি ডেফিনেটলি এখন এই ফ্যামিলি কার্ডের এটা কীরকম হবে এবং এটা আসলে কতটুকু বাস্তবায়ন করা যাবে, কি বাংলাদেশের জন্য কতটুকুগুলো আছে। আমরা যেমন আমাদের গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড থেকেও আমরা একটা অ্যানালিসিস করছি যে আসলে এই ফ্যামিলি কার্ডের কীরকম হতে পারে। প্লাস হচ্ছে আমরা জানি যে অনেক ইনক্লুশন এরর, অর্থাৎ টার্গেটিং এরর হয়, আর যাদেরকে জন্য দেয়ার তারা তাদের কাছ থেকে এই বেনিফিটটা পৌঁছে না। তো সরকারের একটা ভালো উদ্যোগ যাতে যারা পাওয়ার যোগ্য তাদের কাছে যাতে পৌঁছে, তো সেটি অবশ্যই মানে সেটা করতে হবে। আর যেটি আপনি পে কমিশনের কথা বলেছেন, এটি আসলে 2015 সালের পরে, কারণ আমরা তো দেখি যে ইনফ্লেশনটা যেইভাবে বাড়ছে, কিন্তু 2015 সালের লাস্ট পে স্কেল হয়েছে। তো এই পে কমিশন আমার দৃষ্টিকোণ থেকে হয়তো টাকা লাগবে, 1 লক্ষ কোটি টাকার উপরে লাগবে সম্পূর্ণটা বাস্তবায়ন করতে গেলে, কিন্তু একটা যৌক্তিক, আমরা যদি আশেপাশে দেশের কথা চিন্তা করি, একটা যৌক্তিক একটা কস্ট অফ লিভিং এর সাথে সামঞ্জস্য রেখে কিন্তু ওনারা একটা পে কমিশন প্রস্তাব করেছেন। এখন সরকার তো একবারে পারবে না। প্রথমত হচ্ছে সরকারকে ফিসক্যাল স্পেসটা বাড়াতে হবে, রেভিনিউ মোবিলাইজ করার পরে এটি ধীরে ধীরে হয়তো কিভাবে বাস্তবায়ন করা যায় সেই জায়গাগুলো নিয়ে আরও আলাপ আলোচনা করা যেতে পারে। তো সেটি অবশ্যই সরকারের একটা প্রায়োরিটির বিষয় আছে। আরেকটা যেটা ভবিষ্যতের জন্য, যেমন 2015 সালে তখনও বলা হয়েছে যে পে কমিশন হবে না, অর্থাৎ প্রত্যেক বছর বছর যদি ইনফ্লেশন অ্যাডজাস্টেড যদি গভর্নমেন্টের যারা চাকরিজীবী আছে তাদের
বেতনটা যদি সেভাবে সমন্বয় করা হয় তাহলে কিন্তু এই যে 10 বছর পর পর একটা পেস কমিশনের সেই জায়গাটা কিন্তু আসলে সরকারের উপরেও কিন্তু একটা চাপ পড়ে না, প্লাস হচ্ছে যারা চাকরিজীবী তারাও কিন্তু একটা স্বস্তির জায়গা থাকে, তো সেটিও আসবে। বাট আমি মনে করি এটি যেহেতু একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারের সক্ষমতার একটা বিষয় আছে, সেটি হয়তো একবারে না করলেও সেটি যাতে আস্তে আস্তে বাস্তবায়ন করার একটা উদ্যোগ গ্রহণ করে যেতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিন্তু পাবলিক ডেট যেটি আছে সেটা ডোমেস্টিক বরোয়িং এবং এক্সটার্নাল যে বরোয়িং সেটা কিন্তু আমাদের প্রায় জিডিপি 38%-এর মতো। আমরা যদি বাজেটের দিকে তাকাই 15% টোটাল বাজেটের আমরা শুধু ইন্টারেস্ট পেমেন্ট দিই, যেখানে আমরা শিক্ষা খাতে খরচ করি 12%, হেলথ খাতে খরচ করি আমরা 5%-এর মতো। তাহলে দুটো মিলে যা আমরা শিক্ষা স্বাস্থ্য মিলে পুরাটাই আমরা ইন্টারেস্ট পেমেন্ট দিচ্ছি। এই সরকারের পাবলিক ডেটটাও যাতে না বাড়ে, তাহলে এই ডেটটা না বাড়িয়ে যদি আমরা কিভাবে আমাদের নিজস্ব রেভিনিউ মোবিলাইজ করতে, আমি এখনও বিশ্বাস করি যে আমাদের অনেক হিউজ স্কোপ আছে। আমরা যদি করাপশন কমাতে পারি, আমরা যদি দেখাতে পারি সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে, ট্যাক্স নেটটা বাড়িয়ে আমাদের বা এই যে ভ্যাটের ক্ষেত্রে বা ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো আছে সেগুলো যদি আমরা অটোমেশন করতে পারি, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বসাতে পারি এবং সেটার ইমপ্লিমেন্টেশন যদি করতে পারি, তাহলে এখন এক্সিস্টিং যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সেটাকে কিন্তু ধীরে ধীরে ডাবল করা এবং সম্ভব। এইভাবে সরকারের যে চ্যালেঞ্জগুলো সেটাকে মোকাবিলা করাটা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। র্যাপিডের গবেষণা পরিচালক ডক্টর এম আবু ইউসুফ আমাদের সঙ্গে ছিলেন এবং জানাচ্ছিলেন নতুন সরকারের বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলার বিভিন্ন বিষয় নিয়ে।